অমাবস্যার এক গাঢ় কালো রাত। গ্রামের লোকেরা এটাকে বলে মরা চাঁদের রাত। চারিদিকে কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট মেঘের দল। বাতাসে কেমন একটা শীত শীত ভাব। হঠাৎ ড্রয়িং রুমে থাকা বড় দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠে জানান দিল সময় এখন 12টা। দুইতলা বাড়িটার উপর নিচে মিলিয়ে প্রায় 10টা ঘর রয়েছে, যার মধ্যে অধিকাংশই বন্ধ অবস্থায় থাকে। হঠাৎ দোতলার কোণের দিক থেকে কাকে যেন একটা হেঁটে আসতে দেখা গেল। এদিকে চারিদিক এতটাই অন্ধকার যে সেটা নারী না পুরুষ তা ঠিক বোঝা গেল না। হঠাৎ দোতলার বাদিকের তৃতীয় ঘরটার কাছে এসে সেই অবয়ব থমকে দাঁড়িয়ে গেল। এক নজরে চারপাশটা একবার দেখে নিয়ে সেই অবয়ব দরজায় হালকা একটা চাপ দিল। দরজাটা ভেতর থেকে বন্ধ না থাকায় হালকা চাপ পেতেই তা খুলে গেল। সে অতি সন্তর্পণে ঘরের ভিতরে প্রবেশ করল। বেশ কিছুক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে এলো। তবে তাকে দেখে বেশ কিছুটা ভীত সন্ত্রস্ত বলে মনে হলো। সে হনহন করে হেঁটে সামনের সিঁড়ির ঘরটার দিকে চলে গেল। সকাল 9:30 বাজে। নিজের ঘরে খবরের কাগজে মুখ গুজে বসে আছে অনির্বাণ। কমলা বেশ কিছুক্ষণ আগে চা দিয়ে গেছে, তবে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। হঠাৎ তার পাশে থাকা টেলিফোনটা সশব্দে বেজে উঠল। অনির্বাণ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো পুলিশ অফিসার বিজয় ভট্টাচার্যের গলা। বিজয়ের সাথে অনির্বাণের পরিচয় একটা কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে। সেই শুরু। তারপর আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে উঠেছে দুজনের মধ্যেই। মাঝে মাঝে সময় সুযোগ পেলে তাস বা দাবা খেলার আড্ডাও বসে অনির্বাণের বাড়িতে। না, বিয়ে এখনো হয়ে ওঠেনি অনির্বাণের। অনির্বাণের কথায় পত্নী আর পেত্নী এই দুজনের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো। তবে সে কথা শুনছে কে? বিজয়ের অবশ্য বিয়ে হয়ে গেছে, আর সেখানেই যত বিপত্তি। বিজয়ের স্ত্রী ইরাবতী এখন অনির্বাণের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনির্বাণ আর কি করবে? সে তো ইরাবতীর থেকে ভাই হিসেবে রাখিও পড়েছে, তাই এই সব চুপ করে সহ্য করতে হয় আর কি। হঠাৎ ঘোর কাটে অনির্বাণের। তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে অনির্বাণ। ফোনের ওপাশ থেকে বিজয় বলল, অনির্বাণ দা, তোমাকে এখনই একবার থানায় আসতে হবে। কেন রে, কি হয়েছে? আরে একটা বেশ অদ্ভুত কেস এসেছে আজ। অনির্বাণ বেশ আগ্রহী হয়ে বলল, অদ্ভুত? তা সেটা কিরকম? আরে হরিধরপুরে একজন খুন হয়েছে, তবে খুন করার জন্য যে অস্ত্রটা ব্যবহার করা হয়েছে সেটা বেশ অদ্ভুত। সেটা কি? খোঁপার কাঁটা। অনির্বাণ অবাক হয়ে বলল, বলো কি? খোঁপার কাঁটা? তা মৃত ব্যক্তির নাম কি? গোড়াচাঁদ মহন্ত। তার নাকি এ শহরে একটা বড় পাটের কল রয়েছে। খুনটা কখন হয়েছে? আনুমানিক কাল রাতের দিকে খুনটা হয়েছে। আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি, এবার তুমি এলেই একসাথে সেখানে যাব। ঠিক আছে, তুমি তৈরি থেকো, আমি আসছি। ফোনটা কেটে অনির্বাণ কমলাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, কমলা, কমলা, একবার এদিকে এসো। কমলা রান্নাঘরে কি যেন করছিল। হঠাৎ বাবুর ডাক শুনে হাতের সব কাজ ফেলে এসে দাঁড়ালো অনির্বাণের সামনে। কাপড়ের খুঁটে হাত মুছতে মুছতে বলল, ডাকতেছিলেন দাদাবাবু? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। আমার জন্য অপেক্ষা না করে খাওয়া দাওয়া করে নেবে, কেমন? এই বলে অনির্বাণ ঘর থেকে বেরিয়ে গেল। থানায় পৌঁছে অনির্বাণ গেল বিজয়ের কেবিনে। বিজয় তৈরি হয়েই ছিল। অনির্বাণ আসতেই ওরা দুজনে বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর ওরা এসে পৌঁছয় হরিধরপুরের মহন্ত বাড়ির সামনে। তখনও অবশ্য ডেড বডি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়নি। বিজয় আর অনির্বাণ ঘরের ভেতরে প্রবেশ করল।
বাড়িটা বেশ বড়, আগাগোড়া সাহেবি আদলে তৈরি। চারিদিকে চকচকে মার্বেল পাথরের কাজ করা। আমরা সোজা চলে গেলাম দোতলার একটা ঘরে। ঘরের ভিতর প্রবেশ করেই আমরা তো অবাক হয়ে গেলাম। সাদা মার্বেল পাথরের উপর জমাট বেঁধে রয়েছে চাপ চাপ রক্ত। আর ঠিক ঘরের এক কোণে একটা আরামকেদারায় দরজার দিকে পিঠ করে বসে আছেন গোরাচাঁদ বাবু। তার ঘাড়ের ঠিক মাঝ বরাবর বিদ্ধ হয়ে আছে একটা খোপার কাঁটা। তার পরনের শ্বেত শুভ্র পাঞ্জাবি তাজা লাল রক্তে ভিজে গিয়েছে। তবে ঘরের ভিতরটা দেখে মনে হচ্ছে না যে কোনো চুরি করার উদ্দেশ্য নিয়ে কেউ এ ঘরে এসেছিল। খুনি হয়তো শুধুমাত্র গোরাচাঁদ বাবুকে খুন করার উদ্দেশ্য নিয়েই ঘরে ঢুকেছিল। বেশ কিছুক্ষণ সবকিছু খুঁটিয়ে দেখার পর অনির্বাণ বলল, বিজয়, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ঠিক আছে অনির্বাণদা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ওনার পরিবারের সাথে কি একটু কথা বলা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ওনারা সকলেই বসার ঘরে আছেন। বাহ, তাহলে চলো সেখানেই যাওয়া যাক। তারপর অনির্বাণ আর বিজয় এসে প্রবেশ করে বসার ঘরে। অনির্বাণ সকলের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে বলেন, নমস্কার, আমি অনির্বাণ ভট্টাচার্য। আপনাদের সাথে একটু কথা বলার ছিল আমার। অনির্বাণের কথা শুনে তাদের মধ্যে একজন কম বয়সী যুবক সামনে এগিয়ে এসে বলে, নমস্কার, আমি অঙ্কিত মহন্ত। বলুন, আপনি কি জানতে চান? গোরাচাঁদ বাবু আপনার? উনি আমার বাবা। ও আচ্ছা আচ্ছা। তা অঙ্কিত বাবু, আপনার বাবার এই খুনের বিষয়ে আমি আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আশা করি আপনারা আমাকে পূর্ণ সহযোগিতা করবেন। হ্যাঁ, অবশ্যই, বলুন আপনি কি জানতে চান। না, এভাবে না, আমি একে একে সকলকে জিজ্ঞাসাবাদ করব। অনির্বাণের কথাটা শুনে উপস্থিত সকলেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। এখন ঘরের ভিতরে কেবলমাত্র অঙ্কিত, অনির্বাণ আর বিজয়বাবু বসে আছেন। অনির্বাণ বলল, আচ্ছা, আপনার কি মনে হয় খুনটা কে করতে পারে? অঙ্কিতবাবু বললেন, দেখুন, আমি যতটুকু আমার বাবাকে চিনি তাতে উনি জ্ঞানত কারোর ক্ষতি করতে পারেন বলে আমার বিশ্বাস নেই। আচ্ছা, আপনার বাবা মানে গোরাচাঁদ বাবু কি আপনাকে কিছু বলেছিলেন? মানে আপনি কি কোনো রকম পরিবর্তন দেখেছিলেন আপনার বাবার মধ্যে? না, তেমন কিছু তো আমাকে জানাননি। আর যদি বলেন পরিবর্তনের কথা, তবে বলা ভালো, আমি পড়াশোনার ব্যবসার জন্য কলকাতাতেই থাকি বেশিরভাগ। আজ সকালেই আমি গ্রামে এসেছি, আর এসে দেখি বাবা। আর কিছু বলতে পারল না অঙ্কিতবাবু। বাচ্চা ছেলেদের মতো কাঁদতে শুরু করলেন। অনির্বাণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখুন অঙ্কিত বাবু, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আপনার বাবার খুনিকে শাস্তি দিতে হলে এটুকু সাহায্য আপনাদের করতেই হবে। যাই হোক, আপনি এখন আসতে পারেন। যদি দরকার হয় তবে আমি আপনাকে আবারও ডেকে পাঠাবো। অঙ্কিত ঘর থেকে বেরিয়ে যেতেই ঘরের ভিতর প্রবেশ করল এক বছর 55 ভদ্রলোক। তার পরিচয় জিজ্ঞাসা করতেই জানা গেল তিনি গোরাচাঁদ বাবুর দাদা সমীর মহন্ত। অনির্বাণ এবার চেয়ার থেকে উঠতে উঠতে প্রশ্ন করলেন, আচ্ছা সমীর বাবু, আপনার সাথে আপনার ভাই মানে গোরাচাঁদ বাবুর সম্পর্ক কেমন ছিল? আপনার কথার মানেটা আমি ঠিক বুঝলাম না। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কেমন ছিল? এটা আবার কি ধরনের প্রশ্ন? হ্যাঁ, আর 5টা মানুষের যেমন থাকে তেমনই ছিল। আর 5 জনের কথা আমি জিজ্ঞেস করছি না, আমি জানতে চাইছি আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কেমন ছিল? ভালো। আচ্ছা, এই যে আপনাদের কলকাতায় এত বড় একটা ব্যবসা আছে, এই ব্যবসার মালিকানা কার কাছে রয়েছে? দেখুন, আপনি কিন্তু এবার আপনার সীমা অতিক্রম করছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই একদমই। হ্যাঁ, আপনি বাধ্য। আর যদি আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর না দেন তবে কিন্তু তার দায়ভার সম্পূর্ণ আপনার। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, একদমই না, ভয় দেখানো আমার কাজ নয়। তবে আপনি যদি আমাদের প্রশ্নের সঠিক উত্তর না দেন তখন আমাকে অন্য রাস্তা গ্রহণ করতে হবে। দেখুন, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার একটা মান ইজ্জত আছে। ও, তা আপনার মান সম্মান, ব্যবসা এগুলো আপনার ভাইয়ের থেকেও দামি নিশ্চয়ই? না, কখনোই না।
আমি কখনোই সে কথা বলিনি আপনাকে। তাহলে খুনটা কেন করলেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার ভট্টাচার্য, আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন না কিন্তু। ঠিক আছে সমীরবাবু, আপনি এখন আসতে পারেন। যদি দরকার পড়ে তবে আপনাকে ডেকে পাঠানো হবে। সমীরবাবু ঘর থেকে বেরিয়ে যেতেই বিজয় অনির্বাণকে প্রশ্ন করল, এটা কি করলে অনির্বাণদা? ভায়া বিজয়, আমি সমীরবাবুকে একটু বাজিয়ে দেখলাম, যদি রাগের মাথায় উনি কিছু সন্ধান দিতে পারে, কিন্তু তুমি তো তার আগেই তাকে ভাগিয়ে দিলে। হ্যাঁ, যাই হোক, আর কে আছে, ডাকো তাকে। অনির্বাণের কথা শুনে বিজয় বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে বিজয় ফিরে এলো, আর তার সাথে সাথেই ঘরের ভিতর প্রবেশ করল এক বছর 40-এর মহিলা। সম্ভবত উনি সমীরবাবুর স্ত্রী। অনির্বাণবাবু তাকেও একই রকমের কিছু প্রশ্ন করল, কিন্তু কোনো সদুত্তর পাওয়া গেল না। সবশেষে ঘরের ভিতর প্রবেশ করল এ বাড়ির সর্বক্ষণের চাকর হরিহর। হরিহর ঘরের ভিতরে প্রবেশ করেই হাত জোর করে বলল, আগে পেন নাম ওই কর্তা মশাই। আচ্ছা হরিহর, একটা কথা বলো তো। জি কর্তা, বলেন কি বলবেন? আচ্ছা, তুমি কত বছর এই বাড়িতে আছো? আগে কর্তা, আমি তো জন্মের পর থেকে এই বাড়িতেই আছি। আমার বাপ এই বাড়িতে কাজ করতো, তার সাথে আমিও আসতুম। সেই থেকেই এই বাড়িতে আমি আছি। আচ্ছা, তোমার বাবু মানে গোনাচাঁদ বাবু মানুষ হিসেবে কেমন ছিলেন? আগে কর্তাবাবু তো খাঁটি মনের মানুষ ছিলেন। উনি কোনো দিন কারোর ক্ষতি করতেন না, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন। একটা রহস্যময় হাসি হেসে অনির্বাণ বলল, আর সমীর বাবু, তিনি কেমন লোক? আগে কর্তা, উনি মানুষটা খুব একটা সুবিধের নয়। এমনটা কেন? আগে কর্তা, ওনার খারাপ অভ্যেস আছে। উনি মাঝে মাঝে ওই নেশা ভাঙ করেন, আর তার সাথে ওসবেরও নেশা আছে ওনার। তার লিগেই তো বড় কর্তা ওনারে কোনো সম্পত্তি দেননি। আচ্ছা, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো, পরে তোমার সাথে কথা বলে নেব। হরিহর ঘর থেকে বেরিয়ে গেলে অনির্বাণ বিজয়কে উদ্দেশ্য করে বলল, আচ্ছা বিজয়, তুমি একটা কাজ করো, এবারই সকলের হাতের ছাপ নিয়ে নাও, আর ওই যে কাঁটাটা দিয়ে গোরাচাঁদ বাবুকে খুন করা হয়েছিল, ওই কাঁটাটা পরীক্ষা করে দেখো তো, তাতে কারোর আঙুলের ছাপ আছে কিনা। যদি থাকে তাহলে আমরা খুব সহজেই খুনিকে খুঁজে বার করতে পারবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তারপর কেটে গেল গোটা একটা দিন, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যায়নি। কি মনে করে অনির্বাণ বাড়ির থেকে বেরিয়ে এলো, আর সেখান থেকে সোজা এসে হাজির হলো থানায়। বিজয় অবশ্য সেই সময় থানাতেই ছিল। অনির্বাণ সবার প্রথমে গিয়ে দেখা করল বিজয়ের সাথে। অনির্বাণের এই হঠাৎ আগমনে বিজয় একটু অবাকই হলো। নিজেকে ধাতস্থ করে বিজয় বলল, কি ব্যাপার অনির্বাণদা, তুমি হঠাৎ এখানে? কিছু হয়েছে নাকি? আচ্ছা বিজয়, তুমি কি গোরাচাঁদ বাবুর পাটের কলটা কোথায় সেটা জানো? হ্যাঁ জানি, কিন্তু কেন বলো তো? আমার মনে হয় আমাদের একবার সেখানে গিয়ে দেখা দরকার, যদি সেখান থেকে কোনো সূত্র পাওয়া যায়। বেশ, তো চলো ঘুরে আসি। এই বলে অনির্বাণ আর বিজয় বেরিয়ে চলল গোরাচাঁদ বাবুর পাটকলের উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে আধ ঘন্টা উত্তর দিকে গেলে পরে ঈশানপট্টি, সেখানেই রয়েছে গোরাচাঁদ বাবুর পাটকল। পাটকলের সামনে পৌঁছে পুলিশ অফিসার বিজয় দারোয়ানের সাথে কি যেন কথা বলল। তারপর অনির্বাণকে হাতের ইশারা করে ডাকতেই অনির্বাণ গিয়ে হাজির হলো। দারোয়ানের কাছে বিজয় অনির্বাণের পরিচয় দিতেই দারোয়ান গদাধর হিন্দি বাংলা মিশিয়ে বলল, হ্যাঁ বাবু, বলেন। আচ্ছা, তোমাদের বাবু মানে গোরাচাঁদ বাবু মানুষ হিসেবে কেমন ছিলেন? আগে উনি তো খুব ভালো মানুষ ছিলেন। ও, আর ওনার ভাই মানে সমীর বাবু? গদাধর এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে এক নজর দেখে
গলার স্বর একটু নামিয়ে ফিসফিস করে বলল, আগে উনি মানুষটা খুব একটা ভালো না। আমি যতটুকু জানি ওনার খারাপ অভ্যাস ছিল অনেক। বিজয় হঠাৎ করে বলে উঠল, আর গোরাচাঁদবাবুর ছেলে মানে অঙ্কিত? বাবু, উনি তো খুব ভালো মানুষ আছেন। উনি গরিবের মাই বাপ। আরে ওই যে ওনার কাকার করা একটা খারাপ কাম লুকোনোর জন্য ছোট বাবু ওনার বাবার ওপর খুব রেগেছিলেন, কথাও বলতেন না তো ঠিক করে। অনির্বাণ উত্তেজিত হয়ে প্রশ্ন করল, কি পাপ? আরে আপনি তো কিছুই জানেন নাই দেখছি। ছোট বাবুর কাকা মানে সমীর বাবু ইয়াপে অনেক মেয়ে মানুষকে টাকার লোভ দেখায় তাদের সর্বনাশ করেছিল বটে। পরে অবশ্য টাকার কামের ভয় দেখায় সবার মুখ বন্ধ করেছিলেন বাবু। বিজয় অবাক কণ্ঠে বলল, কি বলছো তুমি? দেখেন বাবু, ইহা হইল শোনা কথা, আমি তো আর আঁখসে দেখি নাই বাবু। বুঝলে ভাইয়া বিজয়, এই খুনের পেছনে অনেক বড় একটা কারণ লুকিয়ে আছে। যদি এই দারোয়ান আমাদের সঠিক কথা বলে তবে বিষয়টা কিন্তু বেশ জটিল হয়ে পড়বে। এখন কি করবে ভাবছো? আপাতত বাড়ি ফিরে যাব, আর কাল সকালে একবার মোহন্ত বিলায় যেতে হবে। সমীরবাবুর মুখোমুখি হতে হবে একবার। পরের দিন সকালে অনির্বাণ আর বিজয় গিয়ে হাজির হলো মোহন্ত ভিলায়। সমীরবাবু সম্ভবত কোথাও বেরোচ্ছিলেন। অনির্বাণ তাকে আটকে বলল, কোথাও যাচ্ছিলেন নাকি সমীরবাবু? সমীরবাবু একরাশ বিরক্তি নিয়ে বললেন, দেখতেই তো পাচ্ছেন আমি বেরোচ্ছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এখন যে আপনার আর যাওয়া হবে না সমীরবাবু। সমীরবাবু তিক্ততার সাথে বললেন, কেন? আপনার সাথে কিছু কথা বলতে হবে আমায়। দেখুন, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, বিকেলে ফিরে আসবো, তখন না হয় কথা হবে। সে আপনি যেতেই পারেন, কিন্তু পাটকলে আপনার নামে যে সমস্ত কথা শুনলাম। অনির্বাণকে কথা শেষ করতে না দিয়েই সমীরবাবু বললেন, কি 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 শুনেছেন আপনি? হ্যাঁ, আপনি নাকি টাকার লোভ দেখিয়ে অনেক তরুণীর সাথে। সমীরবাবু ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, মিথ্যে কথা, এই সবই মিথ্যে কথা। ও তাই নাকি? ইতিমধ্যেই সমীরবাবু ও অনির্বাণের কথোপকথন শুনে ঘরের ভেতর থেকে সকলেই বাইরে বেরিয়ে এসেছেন। অঙ্কিত অনির্বাণকে দেখে বলল, এ কি, আপনারা এখন এখানে? একটু দরকার ছিল। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। তারপর আমরা ভেতর ঘরে গিয়ে বসলাম। অঙ্কিত বলল, হ্যাঁ অনির্বাণ বাবু, বলুন। আমরা আপনাদের ঘরগুলো একবার দেখতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কেন থাকবে? তবে আমার কি খুব প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নিশ্চয়ই আছে। ঠিক আছে, আসুন। আমরা সবার প্রথমে গেলাম হরিহরের ঘরে। অনির্বাণ ঘরের চারিদিক ভালো করে দেখতে শুরু করল। হঠাৎ কি মনে করে এক কোণে থাকা একটা টিনের সুটকেসের মতো কি একটা বের করে নিয়ে এলো। সুটকেস খুলতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা শাড়ি ও কিছু কাচের চুড়ি। সেগুলো দেখে হরিহর কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় অঙ্কিত তাকে থামিয়ে দিয়ে বলল, এগুলো হরিহর কাকার মেয়ে কমলার। অনির্বাণ বলল, সে এখন কোথায়? অঙ্কিত ক্ষীণ কণ্ঠে বলল, চলে গেছে অনেক অনেক দূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। অনির্বাণ আর কিছু বলল না। ইতিমধ্যেই অনির্বাণ নিজের মধ্যে বিষয়টা দুয়ে দুয়ে চার করতে পেরেছে। অনির্বাণ এবার অঙ্কিতের ঘরে গেল। ঘরটা খুব একটা বড় না, চারিদিকে কেবলমাত্র বই। এটাকে ঘর না বলে লাইব্রেরি বলা যায়। অনির্বাণ এটা সেটা বলতে বলতে বইগুলো দেখছিল। হঠাৎ একটা বই হাতে নিয়ে তার পাতা উল্টাতেই সেখান থেকে একটা ছবি এসে পড়ল নিচের মেঝেতে। অনির্বাণ তৎক্ষণাৎ সেটা কুড়িয়ে নিল। ছবিটা দেখতেই দেখা গেল সেটা অঙ্কিত আর এক কম বয়সী রমণী একসাথে তোলা একটা ছবি। অঙ্কিতকে জিজ্ঞাসা করতেই অঙ্কিত বলল, আসলে ওটা হরিহর কাকার মেয়ে কমলার। কাজের মেয়ের সাথে তোমার ছবি? ছবিটা দেখে তো মনে হচ্ছে। হুম, আমিও কমলা একে অপরকে খুব ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম,
কিন্তু সে কথা আমার বাবা জেনে যেতেই হরিহর কাকাকে কী সব বুঝিয়ে কমলাকে আমাদের পাঠকলে কাজের জন্য পাঠিয়ে দেন। আমি অনেকবার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম জানেন, কিন্তু পারিনি। পরে জানতে পারি যে কমলা আর নেই। এতটুকু বলেই অঙ্কিত বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে। আমরা তাকে আর বিরক্ত না করে সেখান থেকে ফিরে আসি। তার ঠিক 2 দিন পর অনির্বাণ বসে আছে তার বারান্দার সামনে। হঠাৎ ঘরের টেলিফোনটা বেজে উঠল। কমলা গিয়ে ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? ফোনের ওপার থেকে বিজয়বাবু বলে উঠলেন, অনির্বাণদা কোথায়? দাদাবাবু তো বাইরের ঘরে বসে আছে, ডেকে দেবো? অনির্বাণদাকে বলো তৈরি হতে, আমি আসছি একবার, মোহন্তভিলায় যেতে হবে। কমলা যথারীতি গিয়ে তা অনির্বাণকে জানালো। কিছুক্ষণের মধ্যেই বিজয় এসে হাজির হলো অনির্বাণের বাড়িতে। বিজয়কে দেখে অনির্বাণ বলল, কি ব্যাপার বিজয়, কিছু কি হয়েছে? অনির্বাণদা, ওই যে খোঁপার কাঁটাটা আমরা পেয়েছিলাম, সেই কাঁটা থেকে একটা আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এ তো দারুণ বিষয়। আচ্ছা, তোমাকে যে বলেছিলাম ওই বাড়ির সকলের হাতের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্ট নিতে, তাকে নিয়েছিলে? হ্যাঁ, আর সব থেকে অবাক করা বিষয় হলো তাদের একজনের সাথে ওই কাঁটার থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। অনির্বাণ উৎসাহিত কণ্ঠে বলল, কার? গোরাচাঁদ বাবুর বাড়ির ভৃত্য হরিহরের। আমি এমনটাই আশা করেছিলাম, কিন্তু হরিহর হঠাৎ তার বাবুকে খুন করতে গেল কেন? কি এমন কারণ থাকতে পারে? ঠিক এমন সময় দরজায় কেউ এসে দাঁড়ালো। সদর দরজাটা খোলা থাকায় সেদিকে তাকাতেই দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে গোরাচাঁদ বাবুর ছেলে অর্থাৎ অঙ্কিত। অঙ্কিত একটু ইতস্তত করে প্রশ্ন করল, ভেতরে আসতে পারি? আরে তুমি, এসো এসো, ভিতরে এসো। তাই এখানে হঠাৎ কিছু কি হয়েছে? আসলে আজ ব্যবসার কাজে এখানে আসতে হলো, তাই ভাবলাম আপনার সাথে একবার দেখা করেই যাই। অবশ্য একটা বিষয় আপনাকে বলার ছিল বটে। হ্যাঁ বলো না, কি বলবে? আসলে বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে। অদ্ভুত বিষয়? সেটা কি রকম? আসলে বাবা যে ঘরটিতে মারা গিয়েছিলেন, আসলে সেটা আমার কাকার ঘর। বাবার ঘরে সেদিন রঙের কাজ চলছিল, তাই বাবা সেদিন কাকার ঘরেই ছিলেন। গতকাল প্রায় মধ্যরাতে কাকিমার হঠাৎ ঘুম ভেঙে যায়। তিনি বাইরের বারান্দার দিকে তাকিয়ে দেখেন কি খোলা দরজার পাশে কে যেন চাদর মুড়ি দিয়ে ঘরের ভেতর উকি ঝুঁকিয়ে দিচ্ছে। কাকিমার হাঁকঢাক করতেই সেই অবয়ব সেখান থেকে পালিয়ে যায়। অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তোমার কথা শুনে যা মনে হচ্ছে তাতে এইটুকু বুঝতে পারছি উনি তোমার বাবাকে না, সে হত্যা করতে চেয়েছিল তোমার কাকাকে। কিন্তু সেদিন যে ওই ঘরে তোমার বাবা আছে সেটা হয়তো সে জানতো না, তাই সেটা বুঝতে পেরে হয়তো সে আবারও তোমার কাকাকে হত্যা করার সুযোগ খুঁজছে। অঙ্কিত হতবাক হয়ে বলল, সে কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আচ্ছা, তোমার বাবা যেদিন রাতে তোমার কাকার ঘরে ছিলেন সে খবর কি হরিহর জানতো? মনে হয় না, কারণ বাবা সেদিন খুব রাতে কাকাকে গিয়ে তার শোবার ঘরের কথাটা বলেছিলেন। এতক্ষণে একটু বিষয়টা পরিষ্কার হলো। এবার যেন পুরো ঘটনাটা 2 2 4 হচ্ছে। ঠিক আছে অঙ্কিত, তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও, আমি কাল সকালে তোমাদের বাড়ি যাব। অঙ্কিত ঘর থেকে বেরিয়ে যেতেই বিজয় বলল, তাহলে কাল সকালে মোহন্তবিলায়, তাই তো? অনির্বাণ রহস্যময়ভাবে হেসে বলল, কাল না, আজ। আজ? হ্যাঁ আজ। আজ রাতেই আমরা যাব মোহন্ত ভিলায়। আমার মন বলছে আজ রাতে কিছু একটা হবে। রাত তখন বেশ গভীর। আকাশে বিরাজ করছে অর্ধচন্দ্র। তার মৃদু আলো আর গভীর অন্ধকার একে অপরের সঙ্গে মিশে এক অদ্ভুত আলো আঁধারির সৃষ্টি করেছে। সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হওয়ার কারণে বাতাসে একটা শীত শীত ভাব রয়েছে। ঘরের ভিতর নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন সমীরবাবু। হঠাৎ জোরে একটা শব্দ করে দরজার পাল্লা দুটো দুদিকে খুলে গেল, আর সেই শব্দে ঘুম ভেঙে ধর্মনিয়ে বিছানার উপর উঠে বসলেন সমীরবাবু। ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছে। নিজেকে শান্ত করে সমীরবাবু ঘর থেকে বেরিয়ে এলেন বাইরের বারান্দার দিকে। বারান্দায় এসে এদিক ওদিক তাকিয়ে দেখলেন
কিন্তু কাউকেই দেখা গেল না। সমীরবাবু পেছন ফিরে ঘরের ভেতরে ঢুকতে যাবেন, ঠিক এমন সময় তার নজরে পড়ল বাদিকের সিঁড়ির ঘরটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। না না, দাঁড়িয়ে নেই, সে অতি সন্তর্পণে ধীর গতিতে এগিয়ে আসছে তারই দিকে। সমীরবাবু দ্রুত গতিতে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করতে যাবেন, ঠিক এমন সময় দরজায় সজোরে ধাক্কা খেয়ে সমীরবাবু ছিটকে পড়লেন ঘরের ভেতরে। কোনো রকমে নিজেকে সামলে সমীরবাবু কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, কে তুই? সমীরবাবুর সামনে দাঁড়িয়ে থাকা অবয়ব বিদঘুটে ভাবে হেসে বলল, তোর জব আমি। সমীরবাবুর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তিনি আবারও একইভাবে বললেন, তুই আমার দাদাকে খুন করেছিস, তাই না? হ্যাঁ, আমি খুন করেছি তোর দাদাকে, আর আজ তোকেও তোর দাদার কাছে পাঠিয়ে দেব। এবার তুই প্রস্তুত হ মৃত্যুর জন্য। এই বলে সেই অবয়ব নিজের গায়ে জড়ানো চাদরটা একটু সরিয়ে ঠিক কোমরের কাছ থেকে বের করে আনলো একটা চকচকে ধারালো ছুরি। এবার সে ঝাঁপিয়ে পড়তে যাবে সমীরবাবুর উপর, ঠিক এমন সময় তার ঠিক পেছন থেকে কে যেন বলে উঠল, এবার যে তোমার খেলা শেষ হরিহর। সমীরবাবু অবাক নয়নে দরজার দিকে তাকিয়ে দেখল দরজার ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে গোয়েন্দা অনির্বাণ, আর তার সাথে পুলিশ অফিসার বিজয়। বিজয়ের হাতে থাকা বন্দুকটি তাক করে আছে সমীরবাবুর সম্মুখে দাঁড়িয়ে থাকা সেই অবয়বটির দিকে। অনির্বাণ আবারও বলল, এবার তো নিজের মুখোশটা খুলে ফেলো হরিহর, তোমার খেলা যে শেষ। হরিহর? হ্যাঁ হরিহর, আপনাদের বাড়ির দীর্ঘদিনের ভৃত্য। হরিহর এবার সেখান থেকে পালানোর চেষ্টা করতেই পুলিশ অফিসার বিজয় বলল, পালানোর চেষ্টা ভুলেও করবে না। তারপর হরিহরকে নিয়ে আসা হলো বসার ঘরে। ততক্ষণে ঘরের সবাই জেগে গিয়েছে। অঙ্কিত রাগান্বিত হয়ে বলল, হরিহর কাকা, শেষটায় তুমি আর বাবা তোমার জন্য কি না করেছে, তুমি শেষটা এই প্রতিদান দিলে? ছি। অনির্বাণ মুচকি হেসে বলল, অঙ্কিত, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি তো ছিলে ওর সাথে। মানে কি বলতে চাইছেন আপনি? আমি ছিলাম মানে? কেন, তুমি তো ওকে সাহায্য করেছিলে, কি তাই না? অঙ্কিত আমতা আমতা করতে করতে এক পা করে পেছনের দিকে যেতে যেতে হঠাৎ পেছন ঘুরে পালাতে যাবে, ঠিক এমন সময় পুলিশ অফিসার বিজয় গিয়ে তাকে পেছন থেকে ধরল। অনির্বাণ বলল, এবার বলো তো, গোড়াচাঁদ বাবুকে খুন করলে কেন? কারণ বাবা যে অপরাধ করেছিল তার কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। কি এমন অপরাধ করেছিলেন তোমার বাবা যার জন্য তুমি ওনার ছেলে হয়েও তাকে খুন করতে বাধ্য হলে? হরিহর কাকার একমাত্র মেয়ে ছিল কমলা। এই জন্য বলছি, কারণ তাকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করেছিল আমার কাকা। কাকা এমন অনেককেই টাকার লোভ দেখিয়ে। অঙ্কিত একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, বাবা অবশ্য প্রথমে সে কথা জানতেন না, তবে তিনি যখন সবটা জানতে পারেন তখন টাকার জোরে তিনি সম্পূর্ণ বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। হরিহর কাকা অবশ্য এ বিষয়ে কিছু জানেন না। তাকে বলা হয়েছিল তার মেয়ে নাকি একজনের সাথে পালিয়েছে, কিন্তু পাপ কি কখনো চাপা থাকে? থাকে না। একদিন কাকা আকণ্ঠ মদ খেয়ে সব কথা মুখ ফসকে আমাকে বলে ফেলেছিল। হরিহর কাকাও ছিল সেদিন আমাদের সাথে। অপরাধীকে বাঁচানোটাও তো একটা অপরাধ, তাই না? তাই সেদিন আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম, কমলাকে যারা খুন করেছে তাদের আমি নিজের হাতে শাস্তি দেব। বুঝলাম, তবে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, পুলিশ আছে। তুমি আইনের দ্বারস্থ হতে পারতে, তা না করে তুমি আইন ভঙ্গ করেছো, তোমার শাস্তি তো হবেই। অঙ্কিত একটা দীর্ঘশ্বাস ফেলে ছলছল চোখে অনির্বাণের দিকে তাকিয়ে বলল, আইন? হ্যাঁ, সে তো বড় লোকদের জন্য। গরিব মানুষদের জন্য আবার আইন আছে নাকি? একটা কথা বলি অঙ্কিত, আইন না সবার জন্য সমান। আইনের চোখে ধনী গরিব বলে কিছুই নেই।
বিজয়, তুমি এদের নিয়ে যাও, আর দেখবে যেন ওদের কোনো অসুবিধা না হয়। হয়তো ওরা আইন নিজের হাতে তুলে ভুল করেছে, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে ওরা যা করেছে তা সম্পূর্ণ সঠিক।